প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমি শুধুমাত্র তাদের জন্যই এই ভিডিওটি তৈরি করছি, যারা ধ্যানে, জ্ঞানে, অর্থায়নে, উপার্জনে, শয়নে স্বপনে, গৃহস্থালিতে, সমাজে, পথে ঘাটে সর্বত্র চিন্তা চেতনায় রাজনীতির ভিতরে বিলীন হয়ে গেছেন। অর্থাৎ রাজনীতি তাদের সর্বস্ব, রাজনীতি তাদের রক্তে, রাজনীতি তাদের বংশীয় পরিচয়, রাজনীতি তাদের কর্মজীবনের পরিচয়। রাজনীতিতে যারা সম্মানিত হতে চান, রাজনৈতিক পরিচয়ে যারা জনগণের সামনে উপস্থাপিত হতে চান, সামনের চেয়ারে বসতে চান, সামাজিক মর্যাদায় সবার অগ্রে অধিষ্ঠিত হতে চান, সালিশ দরবার যে কোনো বিষয়ে নিজেদের মতাদর্শ বলে কিছু নেই, মতবাদ অর্থাৎ অর্থের, আয়ের যে একটা সাদাসিধে বাংলায় ধান্দা, সেটা নিয়েই সম্মান বোধ করেন। মূলত তাদের জন্যই কিছু কথা। এবং এই যে যারা বাংলাদেশে যে কোনো দলেরই হোক রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চান, রাজনীতিকে কর্মজীবনের, জীবিকা নির্বাহের উপাদেয় মনে করেন বা সেভাবেই ধারণ করেন, তারা প্রথমে যেভাবেই শুরু করুক, একটা সময় জেনে যায়, বুঝে যায়, বিশেষ করে এমপি প্রার্থী হওয়া থেকে শুরু করে যারা দলের শীর্ষে পদবিতে সর্বাগ্রে থাকতে চান বা রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে এমপি, মন্ত্রী, উপদেষ্টা, যে কোনো উন্নয়নের কমিটির সদস্য হতে চান, তাদের ভিতরে একটি ধারণা, ভ্রান্ত ধারণা বললে আবার ভুল হবে না, কিন্তু ভ্রান্ত ধারণা বললে তারা সেটা মেনে নিতে চাবে না। সেই ধারণাটা হলো, যে দলই করুন, যে অবস্থায় করুন, আপনাকে শীর্ষে সরকারের একবারে টপ অফ দ্য লেভেল থেকে তার সাথে আস্থার জায়গা তৈরি করতে হলে, দলীয় অনুকম্পা পেতে হলে, বা যাদের বড় একটা সাপোর্ট নিয়ে আপনি উপরে উঠতে চান, সেই সাপোর্টটির জায়গায় হলো ভারত। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এখন জামাত কি করছে আমি জানি না, কিন্তু জামাতেরও একটি ছোট্ট দুর্বলতা দেখা যায়, ভারতপন্থী, ভারতের উপর কিছুটা ডিপেন্ডেবল হয়ে পড়া। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি করতে হলে ভারতের সুনাম করতে হবে, ভারতের পক্ষে কথা বলতে হবে, ভারতের দাদাগিরি মেনে নেওয়ার মতো একটি মনোভাব পোষণ করুন আর নাই করুন, মুখে সেটা প্রকাশ করে তাদের অনুগামী যারা, ভারতীয় অনুগামী যারা এদেশে প্রচুর সমস্ত জায়গায় বহাল তবিয়তে আছে, এবং এদেশ থেকে যারা সমস্ত সুযোগ সুবিধা নিয়ে দাদাদের পায়ের তলে অঞ্জলি ঢেলে দেন এবং দাদাদের কাছে অনুরোধ করেন, সে যে দলই করুক, তাদেরকে যেন এই সব জায়গায় সুযোগ সুবিধা করে দেওয়া হয়, কি আওয়ামী লীগ, কি বিএনপি, বা যে কোনো দলেরই হোক। অর্থাৎ তাদের সুপারিশে ভারত ওই দলের কাছে আবার তাদের চাহিদা পূরণের জায়গাটা প্রকাশ করে, অমুক দলের অমুককে অমুক জায়গায় দিতে হবে, অমুক দলের অমুককে ওই জায়গায় বসাইতে হবে, অমুক দলের তমুককে এই পদে নিয়ে আসে এখানে বসাইতে হবে। অর্থাৎ দিল্লির মত অনুসারী, ওই যে তাবলিকের স্বাদ অনুসারী যেরকম একটি গোষ্ঠী তৈরি হয়ে গেছে,
বাংলাদেশেও দিল্লি অনুসারী একটি গোষ্ঠী তৈরি হয়ে গেছে, যদিও তারা এদেশে বিভিন্ন দলের পদ পদবি ব্যবহার করছে। মূলত তারা ভারতপন্থী একটি মনোভাবাপন্ন গোষ্ঠী। আমি তাদের জন্যই ছোট্ট কয়েকটি কথা বলছি। রাজনীতি করেন, ঠিক আছে, রাজনীতি তো অবশ্যই একটি দেশের জন্য রাজনৈতিক নেতা, রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক কর্মতৎপরতা দেশটিকে বাঁচিয়ে রাখতে গেলে, টিকিয়ে রাখতে গেলে প্রয়োজন। কিন্তু সেই দলগুলো, সেই রাজনৈতিক নেতারা যদি দেশের সর্বময় সার্বভৌমত্ব থেকে শুরু করে মানচিত্রের দিক খেয়াল রাখা, রাষ্ট্রীয় নাগরিকত্ব, নাগরিকদের নিরাপত্তা, অর্থ নিরাপত্তা, তথ্যের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক সুরক্ষা, সামাজিক বন্ধন যত অটুট হবে, রাষ্ট্রীয় বন্ধন, সাধারণ মানুষের ভ্রাতৃত্বময় যে বন্ধন, সেটা আরও শক্ত মজবুত হবে। এসব দিকে লক্ষ্য রেখে রাজনীতি করা প্রয়োজন। কিন্তু রাজনীতির নামে, রাজনৈতিক দলের নামে যদি বিদেশ মতাদর্শে, বিদেশি নেতাদের বিদেশি পররাষ্ট্র নীতির পক্ষে নিজেদের রাষ্ট্রের নিরাপত্তা, নিজেদের রাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্মকে একটি অপশক্তির কাছে নত করে রেখে যাওয়া, একটি অপশক্তির কাছে তাদের ভবিষ্যৎ বিক্রি করে দেওয়া, তাদের ধ্বংসের, অবক্ষয়ের পথগুলো সুগম করে দিয়ে যাওয়া বর্তমান রাজনীতিকবিদদের যে কলঙ্কময় ইতিহাসের সৃষ্টি হবে, সেটাই চলছে হয়তো এখন। আমি তাদের কাছে অল্প, খুব ছোট পরিসরে কয়েকটি কথা বলতে চাই। 1971 সালের পার্বত্য অঞ্চলের যে শান্তি বাহিনী গঠিত হয়েছিল সন্তু লারমার নেতৃত্বে, এই সন্তু লারমা কোথায় থাকতো? তার অস্ত্র, তাদের চিকিৎসা, তাদের বাসস্থান, তাদের প্রশ্রয়, অর্থায়ন থেকে শুরু করে খাবার, পরিধানযোগ্য পোশাক, কারা সংরক্ষণ করে এই শান্তি বাহিনীকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের ভূখণ্ডের দিকে লেলিয়ে দিয়েছিল বা অশান্তির সৃষ্টি করেছিল? এই শান্তি বাহিনী সন্তু লারমা। অত্যন্ত দুঃখের বিষয় হলে এটাই সত্য যে এই আমলিক সরকারই সেই সন্তু লারমাকে হাজারো সৈনিকের রক্তে, হাজারো বাংলাদেশিদের রক্তে রঞ্জিত শান্তি বাহিনীর প্রতিষ্ঠিত সেই খুনি বর্বর এক খুনেরাকে বাংলাদেশের মন্ত্রিত্বের মর্যাদা দিয়ে প্রতিষ্ঠিত করে ঢাকাতে তার থাকার রাজকীয় সুব্যবস্থা করে দেওয়া হয়েছিল। সে তো ভারত। নারায়ণগঞ্জ 7 মার্ডার করে যেসব আসামি ছিল, তারা কোথায় পালিয়ে গিয়েছিল? ভারতে। সবার নাম বলবো না, সুব্রত বাইনদের থেকে শুরু করে তৎকালীন বিএনপির সময় বাংলাদেশের যত অকারেন্স, দুর্ধর্ষ ঘটনা, মার্ডার, খুন, রাহাজানি, বিভিন্ন ধরনের দেশকে অশান্তি করার জন্য যেসব সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হয়েছিল, তাদের অভয়ারণ্যের দেশ ছিল কোথায়? ভারতে। ভারতকে দেশের সর্বক্ষণ সর্বময় অশান্ত রাখার জন্য যে ষড়যন্ত্রে লিপ্ত, আপনারা কি সেটা শান্তির জন্য ভারতপন্থী হয়ে উঠেছেন, নাকি দেশকে সম্পূর্ণভাবে নিজের অস্তিত্ব নিয়ে, নিজে স্বনির্ভর হয়ে নিজের পায়ে দাঁড়াবার জন্য রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছেন? একবারও কি ভেবে দেখা প্রয়োজন না? থাকুন আর না থাকুন, এটা তো চাচ্ছিলেন যে 16 বছরের স্বৈরাচার শাসকের পতন হোক, যে কোনোভাবেই। পতন তো হলো,
পতনের পর এই যে 16 বছর এদেশে যারা স্বৈরা শাসকের পরিমণ্ডল গড়ে উঠেছিল, স্বৈর শাসকের চরিত্র রূপায়িত হয়েছিল যাদের দ্বারা, যারা শেষ সময়েও যাওয়ার সময়ও এদেশের মানুষকে, এদেশের যুবক শিশুকে হত্যা করিল, খুন করিল, তাদেরকে কে প্রশ্রয় দিল? সে ভারতই তো। তাহলে আমাদের বুঝতে আর কেন বাকি থাকে? আমি ভৌগোলিক অবস্থানের কথা বাদ দিলাম, তিস্তা ব্যারেজের কথা বাদ দিলাম, বর্ষায় পানি ছেড়ে দেওয়া, শুষ্ক মৌসুমে পানি আটকে রাখা, এসব কিছু বাদ গেল। সেসব জায়গা বাদ দিয়েও সমুদ্রের যে অবস্থা, বিভিন্নভাবে বাংলাদেশের উপরে যে ছোটোখাটো প্রভাব দেখাই আসছে, এসব বাদ দিয়েও বর্তমান সময়ের প্রেক্ষাপট, 5ই আগস্টের পর এদেশে যত ধরনের উচ্ছৃঙ্খলতা, সরকারকে বিভিন্নভাবে নাজেহাল, সরকারকে বিব্রত রাখা, রাষ্ট্রকে অস্থিতিশীলতার মধ্যে রাখা, বর্তমান সরকারকে এদেশে সার্বভৌমত্ব, এদেশের রাজনৈতিক পরিবেশ সুসংহত করে দেশকে আবার একটি রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পরিচালিত করার জন্যই তো বর্তমান সরকারকে যেভাবেই হোক, গঠিত হোক, যেভাবেই হয়েছে, আপনি দিচ্ছেন বা আমি দিছি বা যে কোনো পরিস্থিতি তৈরি হোক, কিন্তু তাদের মাধ্যমে বাংলাদেশ পরিচালনার জন্য একটি যে রাজনৈতিক পরিধারার সৃষ্টি হবে, এটা তো সত্য, এটা তো সঠিক। কিন্তু এটাকেও যারা বানচাল করতে চাচ্ছে, এটাকেও যারা ব্যাহত করতে চাচ্ছে, এই সরকারকে যারা সম্পূর্ণ ব্যর্থ করতে চাচ্ছে এবং আবার সেই স্বৈরা শাসককে প্রতিস্থাপন করার জন্য, এদেশে প্রতিভাবান করে তোলার জন্য, আপনার আমার উপর আবার সেই স্বৈরাচারী খড়গ নেমে আসার জন্য বা আনার জন্য যে ভারতীয় চাপ এদেশের মধ্যে পরিগণিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে, এটার দিক খেয়াল রেখে তো অন্তত আমাদের এখন ভাবা উচিত যে আমরা কি ভারতপন্থী থাকব, নাকি ভারতের থেকে বাইরে এসে স্বতন্ত্র স্বাধীন বাংলাদেশের পক্ষে রাজনীতি করব। রাজনীতি করতে হলে, দল করতে হলে, শীর্ষস্থানে অধিষ্ঠিত হতে হলে আপনার তো দেশপ্রেমী যথেষ্ট। দেশের জনগণকে ভালোবেসে, জনগণ যখন বুঝতে পারবে যে আপনি জনগণের পক্ষে, দেশের পক্ষে আছেন, তখনই তো আপনি জনগণের মনোনীত নেতায় পরিণত হবেন। আপনি ভারতীয় মনোনীত নেতা হয়ে এদেশের নেতা হতে চাচ্ছেন, এদেশের জনগণের নেতা হতে চাচ্ছেন, জনগণ সেটা কি হরহামেশাই সহসই মেনে নেবে? মতাদর্শ পাল্টাইতে হবে, ভিতরের চিন্তা ভাবনাকে পাল্টাইতে হবে। যারা এখনো বলছেন ভারত মোটা, ভারতকে ছোট করে দেখা যাবে না, দেখা যাবে না, সেটা ঠিক আছে, সেটার প্রমাণ নিজের অবস্থানকে মজবুত সুসংহত করে সেটার উত্তর দিতে হবে। কিন্তু নতজন পররাষ্ট্রনীতি বা আপনি নেতা হওয়ার আগেই যদি তার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যান এবং তাকে এটার মাধ্যমে তাকে জানান দেওয়া, বুঝ দেওয়া যে আমার দল ক্ষমতায় আসলে আমরা আপনাদেরই পক্ষে, আপনাদেরই অনুগামী হয়ে, আপনাদেরই ইচ্ছায় এদেশ পরিচালিত হবে। পুরনো ধাঁচের জনগণের সেই চিন্তাভাবনা সম্ভবত পাল্টেছে। প্রজন্ম থেকে প্রজন্মের যে মেধার বিকাশ, বাবার সাথে সন্তানের মতাদর্শ মেলে না, অর্থাৎ প্রত্যেকটি প্রজন্মই মেধার উন্নততর স্তরে উন্নীত হয়। 81 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়ার শহীদ হয়ে যাওয়ার মাধ্যমে মূল বিএনপির রাজনৈতিক মতাদর্শে যে ভাঙন, এবং সেই মতাদর্শ এখন চূড়ান্ত রূপে সম্পূর্ণই যেন বিলুপ্তির পথে। জিয়াউর রহমানকে বাঘের মতো ভয় পেত ভারত, যদি ভয় না পেত তারা সার্কের অন্তর্ভুক্ত হতো না।
জিয়াউর রহমান আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে রাজনৈতিক উপস্থাপনা, তার যে রাজনৈতিক পটভূমি এবং যে শীর্ষে তার পদচারণা ছিল, বিএনপিতে কেন সে ধরনের কোনো নেতৃত্ব গড়ে উঠল না? জিয়াউর রহমান ভারত বিরোধী ছিলেন, ভারতবাসীর বিরোধী নয়, হিন্দু বিরোধী নয়, কিন্তু ভারতের পররাষ্ট্রনীতির বিরোধী ছিলেন। জিয়াউর রহমান এর আগে আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ৭১ সালের মুক্তিযুদ্ধের ভূমিকা দেখেই তারা যখন বুঝতে পারল আওয়ামী লীগ তথা শেখ মুজিব ভারতপন্থী, তারা বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে যে একটি সেনা সদস্যরা যে একটি সংঘের মতো তৈরি করেছিল এবং তাদের ভিতরে নীরবে সংযোগ ছিল মুজিব উৎখাতের। এটা তৎকালীন ইদানিং নূর চৌধুরীও বলে গেছে, এই কথাটা প্রকাশ করে গেছে যে শেখ মুজিবকে ৭৫ সালের চূড়ান্ত সিদ্ধান্ত ঘটানো হয়েছে, যদিও তার বাড়িতে তাকে হত্যা করার ইচ্ছা ছিল না। সে তার মৃত্যুকে ত্বরান্বিত করেছিল তার বেহিব দিয়ে। শেখ হাসিনার পতনও জনসাধারণের পরিকল্পিত পরিধারার ভিতরে সৃষ্টি হয়নি। সে যখন খুনি হয়ে ওঠে, সে যখন তার ভিতরের পৈশাচিক চরিত্রের বহিঃপ্রকাশ ঘটায়, তখনই তাকে বাধ্য করা হয়েছে দেশ থেকে বের হয়ে যেতে। তবে আমাদের আল্লাহ রক্ষা করেছেন যে একজন মহিলাকে উলঙ্গ অবস্থায় গাদ্দাফির মতো রাজপথে ল্যাংটা হয়ে মুসলিম নারীর সম্ভ্রম ধুলণ্ঠিত হয়নি। সসম্মানে তাকে দেশ থেকে শুধু সরে যেতে দেওয়া হয়েছে। আমাদের উচিত হবে, যারা রাজনীতির ভিতরে আছেন, রাজনীতি করতে চান, এদেশকে পরিচালনার দায়িত্ব নিতে চান, ভারতপন্থীর, ভারতমুখীর, ভারতের চিন্তাধারার বাইরে এসে সম্পূর্ণ শুধুমাত্র বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের জনজীবন, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের ইতিহাস, ৭১-এর স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধ, ৭১-এর স্বাধীনতাকে সমুন্নত রাখা, ৫ই আগস্টকে সামনে রেখে বর্তমান প্রজন্মের চিন্তাধারা সমুন্নত রেখে সমন্বয় করে একটি সুপরিকল্পিত বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাওয়া। এর বাইরে যেই যাবেন বর্তমান প্রজন্মের মেধার কাছে ক্ষতিগ্রস্ত হবেন অথবা ধ্বংস হয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম।